রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। আজকে গল্পের সপ্তম পর্ব। তারপর দিনে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময় অন্তত 20 মিনিট আগে এসেই উপস্থিত। সোহিনী প্রস্তুত ছিল না। আটপৌরে কাপড়েই তাড়াতাড়ি চলে এলো ঘরে। রেবতী বুঝতে পারলে গলদ হয়েছে। বললে, আমার ঘড়িটা ঠিক চলছে না দেখছি। সোহিনী সংক্ষেপে বললে, নিশ্চয়ই। এক সময় একটু শব্দ শুনে রেবতী মনে মনে চমকে উঠে দরজার দিকে তাকালে। সুখন বেয়ারাটা গ্লাস কেসে চাবি নিয়ে এলো ঘরে। সোহিনী জিজ্ঞেস করলে, এক পেয়ালা চা আনিয়ে দেব কি? রেবতী ভাবলে বলা উচিত হ্যাঁ। বললে, দোষ কি? ও বেচারার চা অভ্যেস নেই। সর্দির আওয়াজ দিলে বেলপাতা সিদ্ধ গরম জল খেয়ে থাকে। মনে মনে বিশ্বাস ছিল স্বয়ং নীলা আসবে পেয়ালা হাতে। সোহিনী জিজ্ঞেস করলে, তুমি কি কড়া চা খাও? ও ফস করে বলে বসলো, হ্যাঁ। ভাবলে, এক্ষেত্রে হ্যাঁ বলাটাই পাকা দস্তুর। এলো চা। সেটা করা সন্দেহ নেই। কালির মতো রং, নিমের মতো তিতো। চা আনলে মুসলমান খানসামা। এটাও ওকে পরীক্ষা করবার জন্যে। আপত্তি করতে ওর মুখে কথা সরল না। এই সংকোচ ভালো লাগলো না সোহিনীর। খানসামাকে বললে, চাটা ঢেলে দাও না মোবারক, ঠান্ডা হয়ে গেল যে। খানসামার হাতের পরিবেশন প্রত্যাশায় রেবতী 20 মিনিট আগে এখানে আসেনি। কি দুঃখে যে মুখে চামচ উঠছিল অন্তর্যামী জানছিলেন। আর জানছিল সোহিনী। হাজার হোক মেয়ে মানুষ। দুর্গতি দেখে বললে, ও পেয়ালাটা থাক, দুধ ঢেলে দিচ্ছি, তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও। সকাল সকাল এসেছো, বোধহয় কিছু খেয়ে আসা হয়নি। কথাটা সত্য। রেবতী ভেবেছিল আজও সেই বোটানিক্যালের পুনরাবৃত্তি হবে। কাজ দিয়েও গেল না। মুখে রয়ে গেল কড়া চায়ে তিতো স্বাদ, আর মনে রয়েছে আশাভঙ্গে তিতো অভিজ্ঞতা। এমন সময় প্রবেশ করলেন অধ্যাপক। ঘরে ঢুকেই রেবতীর পিঠ চাপড়িয়ে বললেন, কি রে, হলো কি? সব যে একেবারে ঠান্ডাহীন। খুকুর মতো বসে বসে দুধ খাচ্ছিস ঢকে ঢক। চারদিকে যা দেখেছিস এ কি খোকাবাবুর খেলনার দোকান? যাদের চোখ আছে তারা দেখেছে মহাকালের চেলারা এইখানে আসে তাণ্ডব নৃত্য করতে। আহা, কেন বকছেন? না খেয়েই ও বেরিয়েছিল আজ সকালে। এলো যখন দেখলুম মুখ যেন শুকনো। ওই রে, পিসিমা দিয়ে সেকেন্ড। এক পিসিমা দেবে এক গালে চাপড়, আর এক পিসিমা দেবে অন্য গালে চুমু। মাঝখানে পড়ে ছেলেটা যাবে ভিজে কাদা হয়ে। আসল কথা কি জানো? লক্ষ্মী যখন আপনি সেদে আসেন চোখে পড়েন না। যারা 7 মুল্লুক ঘুরে তাকে খুঁজে বের করে ধরা দেন তিনি তাদেরই কাছে। না চেয়ে পাওয়ার মতো না পাওয়ার আর রাস্তা নেই। আচ্ছা, বলো দেখি মিসেস, দূর হোক গে ছাই মিসেস, আমি ডাকবই তোমাকে সোহিনী বলে। এতে তুমি রাগই করো আর যাই করো। মরণ আমার, রাগ করতে যাব কেন? ডাকুন আমাকে সোহিনী বলে। সুহি বললে আমার কান জুড়িয়ে যাবে। গোপন কথাটা প্রকাশ করেই বলি, তোমার ওই সোহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের মিল আছে। বড় খাঁটি তার অর্থ। সকালে ঘুম থেকে উঠে হিনি হিনি কিনি কিনি রবে ওই দুইটি শব্দ মিলিয়ে মনে মনেই খঞ্জনি বাজাতে থাকি। কেমিস্ট্রি রিসার্চে মিল করা আপনার স্বভাব আছে, ওটা তারই একটা ফ্যাকরা। মিল করতে গিয়ে মরেও অনেক লোক। বেশি ঘাঁটাঘাঁটি করতে নেই, ঘোরতর দাহ্য পদার্থ। এই বলে হা হা করে উচ্চ হাস্য করে উঠলেন। না, ওই ছোকরাটার সামনে এসব কথা আলোচনা করতে নেই।
বারুদের কারখানায় আজ পর্যন্ত অ্যাপ্রেন্টিসই শুরু করেনি? পিসিমার আঁচল ওকে আঁকলে আছে, সে আঁচল নন কম্বাস্টেবল। রেবতীর মেয়েলি মুখ লাল হয়ে উঠছিল। সোহিনী, আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলুম, আজ সকালে তুমি ওকে কি আফিন খাইয়ে দিয়েছিলে? অমন ঝিমিয়ে পড়েছে কেন? খাইয়ে যদি থাকি সেটা না জেনেই। রেবু, ওঠ বলছি, ওঠ। মেয়েদের কাছে অমন মুখচোরা হয়ে থাকতে নেই, ওতে ওদের আস্পর্ধা বেড়ে যায়। ওরা তো ব্যামোর মতো পুরুষের দুর্বলতা খুঁজে বেড়ায়, ছিদ্র পেলেই টেম্পারেচার চড়িয়ে দেয় হু হু করে। সাবজেক্টটা জানা আছে, ছেলেগুলোকে সাবধান করতে হয়। আমার মতো যারা ঘা খেয়েছে মরেনি, তাদের কাছ থেকেই পাঠ নিতে হয়। রেবু, কিছু মনে করিস নে বাবা, যার কথা কয় না, চুপ করে থাকে, তারাই সবচেয়ে ভয়ঙ্কর। চল দেখি, তোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখ, দুটো গ্যালভানোমিটার, একেবারে হালকায়দার। এই দেখ, হাই ভ্যাকুম পাম্প। আর এটা মাইক্রোফোনোমিটার। এ ছেলে পাশ করবার কলার ভেলা নয়। একবার এখানে আসন গেড়ে বস দেখি, সেই তোমার টাক পড়া মাথার প্রফেসর নাম করতে চাইনি, দেখি কেমন তার মুখ চুন হয়ে না যায়। আমার ছাত্র এ যখন তুই বিদ্যে শুরু করলি, আমি তোকে বলিনি কি, তোর নাকের সামনে ঝুলছে যাকে বলে ভবিষ্যৎ, হেলাফেলা করে সেটাকে ফোপড়া করে দিসনি যেন। তোর জীবনী প্রথম চ্যাপ্টারের এক কোণে আমার নামটাও ছোট অক্ষরে লেখা যদি থাকে, সেটা হবে আমার মস্ত গুরু দক্ষিণা। দেখতে দেখতে বিজ্ঞানী জেগে উঠল, জ্বলে উঠল তার দুই চোখ, চেহারাটা একেবারে ভিতর থেকে গেল বদলে। মুগ্ধ হয়ে সোহিনী বললে, তোমাকে যে কেউ জানে তারা সকলেই তোমার এক বড় উন্নতির আশা করে, যা প্রতিদিনের জিনিস নয়, যা চিরদিনের। কিন্তু আশা যতই বড় ততই বড় তার বাধা ভিতরে বাইরে। অধ্যাপক রেবতীর পিঠে আর একবার দিলে একটা মস্ত চাপড়। ঝনঝন করে উঠল তার শিরদাঁড়া। চৌধুরী তার মস্ত ভারী গলায় বললেন, দেখ রেবু, যে মহৎ ভবিষ্যতের বাহন হওয়া উচিত ছিল ঐরাবত, কৃপণ বর্তমান চাপিয়ে দেয় তাকে গরুর গাড়িতে। কাদায় পড়ে থাকে সে অচল হয়ে। শুনছ সোহিনী সুহি? না না, ভয় নেই, পিঠে চাপড় মারবো না। বলো সত্যি করে, কথাটা আমি কেমন গুছিয়ে বলেছি? চমৎকার। ওটা লিখে রেখো তোমার ডায়েরিতে। তা রাখবো। কথাটার মানেটা বুঝেছিস তো রেবি? বোধহয় বুঝেছি। মনে রাখিস, মস্ত প্রতিবাদ মস্ত দায়িত্ব। ও তো কারোর জিনিস নয়, ও জবাবদিহির অনন্তকালের কাছে। শুনছো সুহি, শুনছো? কথাটা কেমন বলেছি বলো তো ভাই? খুব ভালো বলেছেন। আগেকার দিনের রাজা থাকলে গলা থেকে মালা খুলে, তারা তো মরেছে সব, কিন্তু ওই কিন্তুটুকু মরেনি, মনে থাকবে। রেবতী বললে, ভয় নেই, কিছুতে আমাকে দুর্বল করবে না। সোহিনীকে পা ছুঁয়ে প্রণাম করতে গেল। সোহিনী তাড়াতাড়ি আটকিয়ে দিল। চৌধুরী বললেন, আরে করলে কি? পুণ্যকর্ম না করার দোষ আছে, পুণ্যকর্মে বাধা দেওয়ার দোষ আরও বেশি। সোহিনী বললে, প্রণাম যদি করতে হয় তো ওইখানে, বলে বেদির ওপরে বসানো নন্দকিশোরের একটি মূর্তি দেখিয়ে দিলে। ধূপ ধুনো জ্বলছে, ফুলে ভরে আছে থালা। বললে, পাতকীকে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি, আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ। অনেক নিচে নামতে হয়েছিল, শেষকালে তুলে বসাতে পেরেছেন। পাশে বললে মিথ্যে হবে, তার পায়ের তলায়। বিদ্যার পথে মানুষকে উদ্ধার করবার দীক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন। বলে গিয়েছেন, যেন মেয়ে জামাইয়ের গুমর বাড়াবার জন্যে তার জীবনের খনিখোঁড়া রত্ন ছাইয়ের গাদায় হারিয়ে না ফেলি। বললেন, ওইখানে রেখে গেলাম আমার সদ্গতি, আর সদ্গতি আমার দেশের। অধ্যাপক বললেন, শুনলি তো রেবু, এটা হবে ট্রাস্ট সম্পত্তি, তোকে দেয়া হবে কর্তৃত্ব। রেবতী ব্যস্ত হয়ে বললে, কর্তৃত্ব নেবার যোগ্য আমি নই, আমি পারবো না। সোহিনী বললে, পারবে না? ছি, এ কি পুরুষের মতো কথা!
রেবতী বললে, আমি চিরদিন পড়াশুনো করে এসেছি, এরকম কাজের ভার কখনো নিইনি। চৌধুরী বললেন, ডিম ফোটবার আগে কখনো হাঁস সাঁতার দেয়নি, আজ তোমার ডিমের খোলা ভাঙবে। সোহিনী বললে, ভয় নেই তোমার, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।